নমস্কার। গল্পে গল্পে পড়া ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারে থাকা বাঙালির ক্রীড়া সংস্কৃতির ইতিহাস। এই বিষয়ে আমরা বেশ কয়েকটি পর্ব করেছি, আজকে তার ষষ্ঠ পর্ব। আজকে আমরা আলোচনা করব লন টেনিস, দাবা এবং খো খো বিষয়ে। তো চলো আমরা বিষয়টা সম্পর্কে জেনে নিই। লন টেনিস। ফ্রান্সে এই লন টেনিস খেলা প্রথম শুরু হয়েছিল বলে ক্রীড়াবিদরা মনে করেন। 1230-এ ঘরের ভেতরের লা পাম খেলা ফ্রান্সের ধর্মযাজক বা পাদ্রিরা শুরু করেন। ফ্রান্সের এই লা পাম নামের খেলা বাইরের খোলা মাঠে এবং ঘরের ভিতরেও খেলা হতো, অর্থাৎ লন টেনিস তখন লা পাম নামে পরিচিত ছিল ফ্রান্সে। 1425 নবম লুইস ধর্মযাজকদের বা পাদ্রীদের এই খেলাধুলায় উৎসাহ দমন করার উদ্দেশ্যে এই খেলা বন্ধ করে দেন। তাহলে ফ্রান্সের এই লা পাম খেলাটা কিভাবে অন্যত্র ছড়িয়ে পড়ল সেটাই আমরা এখন পড়ব। ইংল্যান্ডে টেনিস খেলা। ইংল্যান্ডের কিছু মানুষ ফ্রান্সে গিয়েছিলেন, তখন তারা এই লা পাম খেলাটি দেখেন, কিন্তু তারা তখন এই বিষয়ে কিচ্ছু জানতেন না। তখন তারা শুধুমাত্র দেখেন যে যারা খেলা দেখছেন তারা টিন ইজ বলে চিৎকার করছেন। তো এই টিন ইজ কথাটির অর্থ হলো ভালো করে খেলো বা খেলা চালিয়ে যাও, এই অর্থ ছিল টিন ইজ নামটির। এবার এই টিন ইজ বলে তারা চিৎকার করছিল বলে ইংল্যান্ডের লোক ভাবলেন এই খেলাটির নাম হয়তো টিন ইজ, তাই ইংল্যান্ডে প্রথম এই টিন ইজ নামে টেবিল টেনিস প্রচলিত হয়। 1358 থেকে 1360 এই খেলা ইংল্যান্ডে প্রথম প্রচলিত হয়েছিল। বর্তমানে টেনিস খেলার আবিষ্কর্তা উইনফিল্ড নামক এক ইংরেজ। লন টেনিস নামটি অল ইংল্যান্ড ক্রিকেট ক্লাব দিয়েছিল। এই যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি তোমাদের বলছি, এইগুলো কিন্তু তোমরা খুব ভালোভাবে মনে রাখবে, এছাড়াও বইটা কিন্তু পাশাপাশি অবশ্যই পড়বে। এরপরে দেখো আন্তর্জাতিক পরিসরে লন টেনিস। 1912 আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন গঠিত হচ্ছে। 1900-তে আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা ডেভিস কাপের খেলা শুরু হয়। কোথায়? বোস্টনে। 1884-তে মহিলাদের টেনিস প্রতিযোগিতায় যোগদান শুরু হচ্ছে। ভারতে বা বাংলায় টেনিসের কোন কোন জিনিসগুলো আমরা মনে রাখবো? 1920 খ্রিস্টাব্দ ভারতীয় লন টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠছে লাহোরে। কোন জায়গা? মনে রাখবে। 1933 বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে উঠছে। 1923-এ ক্যালকাটা চ্যাম্পিয়নশিপ নামে প্রথম প্রতিযোগিতা শুরু হয়। বাংলার খেলোয়াড় হিসাবে কারা কারা খুব বিখ্যাত? জয়দীপ মুখার্জি, লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ 14টি গ্র্যান্ড স্লাম দখল করেন, এছাড়াও অলিম্পিকে পদক এবং 53টি এটিপি খেতাব পান। এছাড়াও অনেকে ছিলেন যারা টেনিস খেলতেন, কিন্তু এনাদের দুজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। বাকিদের কিছু কিছু নাম তোমাদের বইতে দেওয়া আছে, সেই অংশগুলি কিন্তু তোমরা বই থেকে পড়বে। এরপর আমরা চলে আসব দাবা। দাবা খেলা প্রথম নাকি শুরু করেছিলেন রাবণের স্ত্রী মন্দোদরী। রামায়ণে আছে রাবণের স্ত্রী মন্দোদরী দাবা খেলার স্রষ্টা। এছাড়াও নৃতত্ত্ববিদরা জানান যে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় দাবা খেলার প্রচলন ছিল। তাহলে এই দুটো খুব গুরুত্বপূর্ণ তথ্য অবশ্যই করে মনে রাখবে। 1959 খ্রিস্টাব্দ ওয়েস্ট বেঙ্গল চেস অ্যাসোসিয়েশন গড়ে উঠছে। 1961 প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় এবং সেখানে বিজয়ী হন প্রাণকৃষ্ণ কুণ্ডু। নামগুলো গুরুত্বপূর্ণ। 1991 দিব্যেন্দু বড়ুয়া পশ্চিমবঙ্গ থেকে প্রথম গ্র্যান্ড মাস্টার হন। তিনি তিনবার জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এই দিব্যেন্দু বড়ুয়া। অর্জুন পুরস্কার কিন্তু খেলার জগতে বহুল সম্মানিত একটি পুরস্কার। সূর্যশেখর গাঙ্গুলি 19 বছর বয়সে, মাত্র 19 বছর বয়সে গ্র্যান্ডমাস্টার হয়েছিলেন। টানা 6 বার জাতীয় চ্যাম্পিয়নশিপ জিতে জাতীয় রেকর্ড করেছেন তিনি। অর্জুন পুরস্কার তিনিও পেয়েছিলেন 2005 সাল, এটা একটুখানি মনে রাখবে। অর্জুন পুরস্কার পেয়েছিলেন 2005 সালে, 2005 সাল। আর 2009 সালে এশিয়ান চ্যাম্পিয়নশিপে বিজয়ী হন তিনি।
এছাড়াও সন্দীপন চন্দ 2002 সালে গ্র্যান্ড মাস্টার হয়েছিলেন। এরপর আমরা চলে আসব খো খো খেলায়। পশ্চিম ভারতে খো খো খেলার সূত্রপাত বলে ধরা হয়। গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্রের সীমান্তবর্তী যে গ্রামগুলো ছিল সেখানে এই একটি খেলার সূত্রপাত ঘটেছিল। তো এটা কিন্তু কোনো বিদেশ থেকে আমদানি খেলা নয়, একদম দেশীয় খেলা। 1914 সাল পুনার মারাঠার ডেকান জিমখানা ক্লাবে সরকারি উদ্যোগে প্রথম খো খো খেলা অনুষ্ঠিত হয়। এই নামটা মনে রাখবে। শোলপুরি খো খো নামে তখন কিন্তু এই খেলাটি পরিচিত ছিল। পরে এই শোলপুরি নামটি বাদ চলে যায়, শুধুমাত্র খো খো খেলা বলেই পরিচিত হয়। 1933 মহারাষ্ট্রের নাসিকে খো খোর নিয়মকানুন নির্দিষ্ট হয়, অর্থাৎ খো খো খেলার কোনো নির্দিষ্ট নিয়মকানুন সেভাবে ছিল না। সেই নিয়মকানুনটা নির্দিষ্ট হচ্ছে কোথায়? মহারাষ্ট্রের নাসিকে। 1956 সাল মহারাষ্ট্রের শ্রীভাই নুরুলকারের নেতৃত্বে ভারতীয় খো খো সংস্থা গড়ে উঠছে। 1956। 1961 মহিলাদের প্রথম জাতীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 1963 ভারতীয় খো খো ফেডারেশন শ্রেষ্ঠ খেলোয়াড় হিসাবে পুরুষদের একলব্য এবং মহিলাদের রানী লক্ষ্মীবাই পুরস্কার দেওয়া শুরু করেন। খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে, পুরুষদেরকে একলব্য এবং মহিলাদের রানী লক্ষ্মীবাই পুরস্কার দেওয়া শুরু হয়। 1982 সাল দিল্লির নবম এশিয়ান গেমসে খো খো খেলাকে প্রদর্শনীমূলক খেলা হিসাবে স্থান দেওয়া হয়। 1985 সাল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করে খো খো। তাহলে দেখো, আমরা কিন্তু এতদিন পর্যন্ত যে যে খেলাগুলোর কথা পড়ে এলাম সেগুলো কিন্তু সবগুলোই কোনো না কোনোভাবে বিদেশ থেকে আমদানি করা হয়েছিল, মানে বিদেশে প্রথম জন্ম, তারপর আমাদের দেশে আসে। কিন্তু এই প্রথম এমন একটা খেলা আমরা পেলাম যেটা কিন্তু ভারতীয় খেলা, মানে ভারতেই জন্ম বলা যেতে পারে। আর দাবা খেলারও সেই অর্থে আমাদের পুরাণ এবং আমাদের যে নৃতত্ত্ববিদরা যেখানে বলছেন যে আমাদের হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতায় দাবা খেলার প্রচলন ছিল, তো সেক্ষেত্রে দাবা খেলাকেও একদমই আমাদের দেশীয় খেলা বলে ধরা যেতে পারে। তো এখানে দেখো, 1985 সালে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের স্বীকৃতি লাভ করে খো খো। আর 1956 ভূপতি মজুমদারের নেতৃত্বে পশ্চিমবঙ্গে নতুন উদ্যোগে খো খো খেলা শুরু হয়। ফণী ভট্টাচার্য, দিলীপ রায়, প্রণব রায় খেলাটির জনপ্রিয়তার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিলেন। আশা করব যে আমি তোমাদেরকে যেই পয়েন্টগুলো ধরে ধরে বললাম সেই পয়েন্টগুলো তোমরা ভালোভাবে দেখবে এবং তার সাথে অবশ্যই বইটা দেখবে। আমি কিন্তু বারবার তোমাদেরকে বলি যে বইটাকে গুরুত্ব দাও। এমসিকিউ পরীক্ষার ক্ষেত্রে বইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বইতে যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্য কিন্তু সহায়িকা বইতে কোনো সময় ভুলও হতে পারে। তাই বলবো বইটা পড়ে যাও। বইতে যেভাবে লেখা আছে, বইতে যেইভাবে দেওয়া আছে, সেই জিনিসগুলো তোমরা যদি পড়ে যাও, বুঝে যাও, সেক্ষেত্রে যখন তোমাদের অপশান হিসেবে দেওয়া থাকবে তখন তোমাদের বুঝতেও সুবিধা হবে যে কোথার থেকে দিয়েছে, কিভাবে দিয়েছে, আমরা সেটার কি উত্তর করব। আশা করছি তোমাদের প্রিপারেশন এখন অনেকটাই চূড়ান্ত পর্যায়ে চলছে। প্রত্যেকটা বিষয়কে ধরে ধরে, শুধুমাত্র বাংলা বলে না, প্রতিটা বিষয়ের খুঁটিয়ে খুঁটিয়ে জিনিসগুলোকে পড়ে নাও। লাস্ট বারের জন্য ভালোভাবে দেখে বুঝে যেই জায়গাগুলো তোমাদের অসুবিধা, সেই জায়গাগুলো সেই বিষয়ের যিনি শিক্ষক মহাশয় আছেন তোমাদের, তাদের কাছ থেকে জেনে নাও, বুঝে নাও, কারণ হাতে কিন্তু তোমাদের আর খুব বেশি সময় নেই। যাই হোক, আজকের পর্ব তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো।